মায়াজম তৈরি হওয়ার শর্ত কি কি? যে রোগগুলারে নামকরণ করতে বললেন সেগুলারে কইছিলেন ফিক্সড ডিজিজ। এটা আরও কিছু নাম আছে, কনস্ট্যান্ট ডিজিজ, প্যাথিক টনিক ডিজিজ, স্ট্যাটিক ডিজিজ। যাই হোক, এটা মনে রাখেন, কনস্ট্যান্ট ডিজিজ বা ফিক্সড ডিজিজ। এগুলাতে সবসময় লক্ষণ একই রকমভাবে আসে রোগীর শরীরে, যেমন স্মল পক্সের লক্ষণ, যেমন সিফিলিসের লক্ষণ, যেমন গনোরিয়ার লক্ষণ। একভাবে আসে না? ঠিক ওইগুলার নাম নিয়ে কোনোদিন হানিম্যান একটা কথা কন নাই, ওইগুলোর নাম সবসময় ওইভাবে ব্যবহার করছেন। সেগুলো আসে কিভাবে এতদিন আপনাদের কাছে পরিষ্কার না? আমাদের কনস্টিটিউশনরে স্তম্ভিত করে এই রোগগুলা। কনস্টিটিউশনের বৈচিত্র্যটারে উপেক্ষা করে তাদের নিজস্ব লক্ষণ এত শক্তিশালী যে সেইটারেই প্রকাশ করে। এরকম একটা বিশাল তালিকা আছে রোগের। এই প্রত্যেকটারে আপনারা নাম ধরে উল্লেখ করতে পারেন, আমার কথা না, এটা হানিম্যানের কথা। কথাটা বুঝছেন কিনা? কিন্তু এর মধ্যে সবগুলাই মায়াজম হওয়ার সবগুলা ক্রাইটেরিয়া বহন করে না। যেমন স্মল পক্স বহন করে না। স্মল পক্স অতটাই স্ট্রং হয় না যেটা আপনি মায়াজম হিসাবে বিবেচনা করতে পারবেন, এতটাই স্ট্রং হয় না। কিন্তু সিফিলিস যদি আপনি সাপ্রেস করেন হয়, সাইকোসিস হয়। স্মল পক্স এবং মিজলসের ব্যাপারে কি হয়, কি হবো দেখেন ডিফারেন্সটা কোন জায়গায়। এখন আপনি আস্তে আস্তে বুঝা যাবেন না মায়াজম কি জিনিস। আপনারা কোনো সময় মিজলসে সাপ্রেস করছেন জীবনে? করেন নাই, বিরাট এক অপরাধের হাত থেকে বাঁচছেন। কোনো সময় দেখছেন মিজলসের সাপ্রেস? এখনকার এই বাতেরা মিজলস, যেটা এবারে খুবই একদমই গুরুত্ব নাই, ঠিক আছে? একটা সময় জার্মান মিজলস হইতো, হয়তো আলোচনা করছি, ভয়ানক একটা মিজলস, ম্যালিগনেন্ট মিজলস, মানুষ মরে গেত গা। এখনকার মিজলসেও যদি আপনারা সাপ্রেস করেন রোগী মারা যায়। স্মল পক্স তো এখন নাই। পুনঃভাবে যদি আপনারা সেকেন্ড পক্সে সাপ্রেস করেন, কানতে কানতে আপনার চোখ দিয়ে রক্ত বেড়ে যাবো গা, রোগীর এমন দশা ঘটবো। ব্যাপারটা বুঝছেন কিনা? এগুলো সাপ্রেস যদি করেন রোগী ভালো করতে পারবেন না। যদি সাপ্রেস করেন কি হয়, ইমিডিয়েটলি রোগী মৃত্যু মুখে পতিত হয়, পরিণতি আইসা পড়ে, পরিসমাপ্তি আইসা পড়ে। এগুলা মায়াজম হিসাবে দাঁড়ায় নাই। কথাটা বুঝছেন কিনা? এটা অ্যাকিউট কন্ডিশন নিয়েই শেষ করছে আলোচনা, যে হয় রোগীর একটা পরিসমাপ্তি টানবো অথবা রোগীর সুস্থ হয়ে যাবো গা। যতই সাপ্রেস করেন হয়তো কোনোভাবে ফাইডা বুড়ে একটু বাইরে একটা রোগ দেখা দিয়ে একটা অঙ্গ খুঁতা করে এনে ভালো হয়ে যাবো গা। বলা হয়তো একটা সময় যে স্মল পক্স দেখা দিলে একটা অঙ্গরে হানি না করে ভালো হয় না। তার মানে কি? মানে আপনি বিভিন্নভাবে সাপ্রেসের চেষ্টা করছেন, ভিতরে এক জায়গায় যায় না, তারপর কাজটা কমপ্লিট করে এনে কেস সমাপ্ত হয়ে গেছে গা। এগুলো মায়াজম তৈরি করে না। অনেক সময় লেয়ারের মতো একটা কিছু তৈরি করতে পারে, কিন্তু পরিপূর্ণ মায়াজম তৈরি করে না। কিন্তু সিফিলিস সাইকোসিসের বেলায় কি হয়েছে, কিংবা স্ক্যাবিসের বেলায় কি হয়েছে, এটাই বাদ পড়ছে। এটার মধ্যে কি পরিসমাপ্তি আইছে? মুরগি মরে গেছে গা সাপ্রেস করার সাথে সাথে? না। এই যে আপনার এই প্রশ্ন সেকেন্ডারি স্টেজ প্রদর্শন করছে, তারপরে টারশিয়ারি স্টেজ প্রদর্শন করছে। মানে কি? এটা জটিল থেকে জটিলতা হয়েছে। ওই হানিম্যানের ওই কথাটা যে একা একা চলে যায় না, স্থায়ী আসন গেড়ে নিছে, তার অফিস বানায় নিছে, এবার কর্মকাণ্ড সম্পন্ন করতেছে, ঠিক আছে? তাহলে আমরা কি দেখতেছি? যে মূলত মায়াজমগুলা ক্রিয়েট করছে, মায়াজমের আদি সংক্রমণগুলো হয়েছে এই ফিক্সড ডিজিজ থেকে, কনস্ট্যান্ট ডিজিজ থেকে, যারা প্রাথমিকভাবে আমরা অ্যাকিউট বলে মনে করতাম। অ্যাকিউট গনোরিয়া কই না, অ্যাকিউট সিফিলিস কই না, এই আরগুলো তো অ্যাকিউটই। স্মল পক্স অ্যাকিউট, মিজলস অ্যাকিউট। এইগুলার থেকে মূলত এই ফিক্সড ডিজিজগুলার থেকে পরবর্তীতে কি হয়েছে? ভ্যারিয়েবল ডিজিজ, প্যাথিক ডিজিজ আরেকটা নাম এটার।
এটা তৈরি হয়েছে। আসিল ফিক্সড ডিজিজ অ্যাকিউট, তার কিছু বিশেষ বৈশিষ্ট্যের জন্য সাপ্রেসড হওয়ার পরে এই যে সাপ্রেশন। কিভাবে মায়াজম তৈরি হইতেছে বাঘেরা বুঝ জানেন? মায়াজমটা মানুষের মধ্যে কিভাবে তৈরি, এগুলো কোনো জায়গায় নাই। নানান জাতের আলোচনা পাবেন মায়াজম কিভাবে তৈরি হইতেছে, তার পিছনের মেকানিজমটা কি, ঘটনাটা কি, এগুলো পাবেন না কোনো জায়গায়। তো এইটা কি হইলো, প্রথম কথা হইলো কিছু রুলসের ভিত্তিতে আমাদের অ্যাকিউটগুলার থেকে কিছু কিছু সংক্রমণ, অ্যাকিউট সংক্রমণ থেকে কিছু কিছু বিশেষ বৈশিষ্ট্যের কারণে কিছু কিছু সংক্রমণে সাপ্রেশনের ধরুন ভ্যারিয়েবল ডিজিজে পরিণত। ভ্যারিয়েবল ডিজিজ কি? সাপোজ যখন ক্রনিক, যখন অ্যাকিউট আসছিল, অ্যাকিউট সাপ্রেশন করার পরে প্রাইমারি ম্যানিফেস্টেশনের পরে, অ্যাকিউট প্রাইমারি ম্যানিফেস্টেশনের পরে যখন সেকেন্ডারি স্টেজ আইছে, তখন আর একদম হুবহু একরকম লক্ষণ সবার মধ্যে আইছে কি, একটু ভ্যারিয়েশন আইছে। টারশিয়ারি স্টেজে না বিরাট ভ্যারিয়েশন তৈরি করছে, কার কেমনে আইতেছে নানান ধরনের। কারণ কি, ততদিনে সেই আদি সংক্রমণের প্রাবল্য নাই, এবার কনস্টিটিউশনের সাথে সে মিক্সার হইছে। সাপ্রেশনের পরেই সে আপনার কনস্টিটিউশনের সাথে অ্যাকোমোডেট করা শুরু করছে। রাইট, অ্যাবসলিউটলি। আপনি অ্যাকিউটের সময় এটা আসিল না, ভালো করে বুঝ জানেন, এগুলো গুরুত্বপূর্ণ, এনেকার পয়েন্টগুলো মিস করেন যাব না, না বুঝলে কবেন আমি বুঝি নাই, নাহলে পরবর্তী কথা কিছুই বুঝবেন না, সব ধুলায় মাটি অন্ধকার লাগবো। যখন অ্যাকিউট আসিল তখন কি হয়েছিল, তখন কনস্টিটিউশনের গুণে না, তীব্র, তখন প্রবল প্রখর সে বিভিন্ন লক্ষণগুলো প্রকাশ করতেছে তার নিজের দায়ী। এরপর যখন সে সাপ্রেসড হইল, তখনই আসলে তার এক ধরনের বহিঃপ্রকাশের দুর্বলতার সৃষ্টি হলো। এটা কেন কি, ওটা আরেক আলাপটা পরের সময় করুননি, জরুরি না আপাতত। বহিঃপ্রকাশজনিত দুর্বলতা, কারণ আপনি তো চেষ্টা করতেছেন ধাক্কায় ধাক্কায় ভিতরে দিবার, কোন দিকে আর প্রখরভাবে আবো, সেই কন্ডিশনে আর সে নাই। টারশিয়ারি স্টেজ পর্যন্ত যাইতে যাইতে ওটার আর ওই তীব্রতা থাকে না, সে এবার অ্যাকোমোডেট করা শুরু করেন। হানিম্যান কি কইছেন, যে রোগগুলা তখন শরীরে বসবাস শুরু করে, অবস্থান শুরু করে। আপনি যখন অফিস খুলছেন, এবার আপনি ডেকোরেট করবেন, আপনি সুন্দর করে সাজাবেন জায়গা অনুযায়ী, নাকি? আপনি তো আর 10 ফুট ঘরের মধ্যে 20 ফুট একটা টেবিলে না বহাবেন, না বহাবেন কি? আপনি অফিসে কাম করবেন কেমন করে, খালি ওটার মধ্যে কিছুই করতে পারবেন না, ডুবপারি পারবেন না, আপনার টেবিলেই আপনার বাই করে দিব। তো এইরকম মানুষের মধ্যে যখন সে অবস্থান শুরু করলো, টারশিয়ারি স্টেজ জায়গা নিয়ে, সে এবার কনস্টিটিউশনের সাথে মিললো। প্রমাণ কোন জায়গায় এটা, এই কনসেপ্টটার? মায়াজমের আরেকটা নাম হইল কনস্টিটিউশনাল মায়াজম, কিংবা কনস্টিটিউশনের আরেকটা নাম হইল মায়াজমেটিক কনস্টিটিউশন। লেজার রাইটিং চাইতেছে, পড়ে দেয় না, এটা ডাক্তার কেন কীভাবে কইতেছেন, এগুলা তো আমার কাছে অন্ধকার করে রাখা হয়েছে। এই কনসেপ্টটা আমি যখন প্রথম আপনার কাছে পিটার মোরেলের মতো পণ্ডিত ব্যক্তির কথাটা আমি কইছি, এটা আমার পছন্দ হয় নাই, কথাটা বুঝছেন কিনা? তারপরে আমি আমার এই আলগা পণ্ডিত আমার কথা কইছি, কতগুলা শর্ত দিছি যে আমি যতটুকু বুঝছি ক্রনিক ডিজিজ। তারপরে না বিরাট চিন্তায় পড়ছিলাম, তো বিরাট ফাঁসলাম রে ভাই, আমি দেখতেছি এটা সত্য কইলাম, তো আমি কি হইছি যে এটার মধ্যে এই কথাগুলা কইলাম। পিটার মোরেল যদি এখন গাড়ির মধ্যে ধরে কোনে যেমন চিন্তার ব্যাপার, তো ঠিক আছে, বিরাট চিন্তার ব্যাপার না, বাঙালিরা তো ধরলই না, পড়ছে কিনা আল্লাহ মাহমুদ জানে। কিন্তু মূলত এটারে আমি কয়ে বিপদে আসছিলাম, যে আমি কি দেখবেন ওটা অনেক বিনয়ের সাথে কইছি যে ভাই বোল টোলো আবারে বইয়ের মধ্যে আপনার একটু দেখে কইেন বোল টোল হইলে ওই সরাসরি। কিন্তু দেখলাম লেজার রাইটিং যেটার অনুবাদ হয় নাই, এটার মধ্যে ভুরি প্রমাণ বিদ্যমান, ভুরি আমার এই কথার। আমি তো অর্গানন আর ক্রনিক ডিজিজ পড়ে মতামত দিছিলাম, লেজার রাইটিং যদি পড়তাম তাহলে আমার এগুলা কখনই দরকার পড়তো না, কথাটা বুঝছেন কিনা? ভুরি আজকে যে প্ল্যানটা দেখাইতেছি, এটা লেজার রাইটিংস পড়ার পরে আইসি ধারণাটা, বুঝছি যে আমার কথাগুলো সত্য। তাই তো হইছে এই যে এই কানেকশনটা ততদিন পর্যন্ত আমি বুঝছিলাম না, এই কানেকশনটা মানে এই কানেকশনটা এখান থেকে জেনে গেছে, এই কানেকশনটা পরিষ্কার হয়েছে লেজার রাইটিংসের পরে। এটা হ্যানিম্যানেরটা 850 পৃষ্ঠা, আবার অনুবাদ তো বা কইেন না এখন, ঠিক আছে, পাগলে জমগা যারা কইতাছিলাম। এইভাবে একটা অ্যাকিউট থেকে, একটা ফিক্সড ডিজিজ থেকে একটা ভ্যারিয়েবল ডিজিজ আইলো।
হানিম্যানের কাছে কনসেপ্ট পরিষ্কার আছিল। হানিম্যান ওইভাবে উল্লেখ করেন না এক জীবনে কত করবেন বাবা, যেটা নিয়ে তারপরে গবেষণা সবে শুরু করছিলেন, কত করবেন, তার কাছে পরিষ্কার আছিল কনসেপ্ট। তিনি জানতেন যে এটা একটা নাম হলো প্যাথিক ডিজিজ, যে টনিক ডিজিজ থেকে প্যাথিক ডিজিজ হয়। তিনি কি করলেন, কেন কইলাম আমি পরিষ্কার আছিল, এক গুচ্ছ রোগ রে বললেন বাবা তোমরা এটার নাম কইও, এটার নামকরণ করো, কোনো সমস্যা নাই। আরেকখানে যায় কইলেন এটার নামকরণ করতেই পারবা না। কোনটারে করতে পারবা না? মায়াজম যখন ক্রিয়েট করে ফেলছে, যখন আর অ্যাকিউট স্তরে নাই, এইবার যখন তার রোগীর মধ্যে লক্ষণের বহিঃপ্রকাশ শুরু করছে, তখন তার কনস্টিটিউশনের সাথে, তার ব্যক্তিসত্তার সাথে, তার সমগ্রতার সাথে মিশ্রিত হয়েছে, সেখানে ভ্যারিয়েশন আবু। এবার আপনি একটা নাম দিয়ে এটার প্রকাশ করতে পারবেন না। কোভিডের নামকরণ তো হোমিওপ্যাথিক দৃষ্টিতে ভুল না, একটা পর্যায় পর্যন্ত ভুল না, একদম তীব্র অ্যাকিউট যদি একই লক্ষণ প্রকাশ করতো, বুঝানো নাকি জিনিসটা। কিন্তু কোভিড তা করে নাই। কোভিড আসলে 3টা মায়াজম রিকভার করছে, বিশেষ কোনো কারণে, এটা কোনো কাহিনী আলাদা, ঠিক আছে? বিশেষ একটা কারণে এটা 3টা মায়াজম রিকভার করছে, এটারে আপনি একটা নামকরণ করতে পারেন না হোমিওপ্যাথিক দৃষ্টিকোণ থেকে। বোঝার জন্য সবাই কোভিড-19 ব্যবহার করতেছে, এটাও অপরাধ কোন যাব না, বোঝার জন্য, জানার জন্য যে আমার এই ক্যাটাগরি। যেমন আমরা এখন যে মিজেলসগুলা দেখি, প্রত্যেকটা কি একটা ওষুধে ভালো হয়? নামকরণ তখনই যখন ইউনিফর্ম ক্যারেক্টার, রাইট। আসলে মূলত মুদ্রা কথাটা হইল এই গনোরিয়া, সিফিলিস আজকেও যদি কারোর হয়, ঠিক হুবহু একই লক্ষণ নিয়ে আবো। এইটা হলো সত্যিকারের নামকরণের সার্থকতা। এইবার খেয়াল করেন হানিম্যান কি করছেন, কতটা স্বচ্ছ আছিলেন। সারাটা জীবন ধরে ডাক্তাররা দেখবেন গবেষণা করে খালি কইতাছে হানিম্যান কেন নিগে, এই সোরার নিগে সালফার, এই সিফিলিসের নিগে মার্ক, আর এই সাইকোসিসের নিগে থুজারে ফিক্সড করলেন। ফিক্সড করছিলেন না, বাম সাম করার দরকার নাই, যে যেটা কইছে ওইটাই। হানিম্যান উনি ফিক্সডই করছিলেন, তিনি একদম স্পেসিফিক করে কয়ে দিয়েছেন সোরা হইলে সাল। খালি ওই এক জায়গায় তো না, খালি তার জিন্দিগি দেখাই গেছেন। যতবারই মনে হয়েছে রুগী শরীর দুমদুমায় সালফার মারছেন, মাঝে মাঝে কইছেন সালফারে হিপার সালফ ইন্টারপোলেট করো, ঠিক আছে? সাংঘাতিক কাজের হানিম্যানের জ্ঞান। এখন পর্যন্ত সালফারের রুগীতে মাঝে মাঝে হিপার সালফ লাগে, আমারই কয়েকদিন আগে লাগছে, আমি সালফারের রুগী আছিলাম, ঠিক আছে? কয়েকদিন আগে আমার ইন্টারপোলেট করতে হয়েছে, আমার জ্বরটা যাইছিল এবার 105 ডিগ্রি হিপার সালফের, এই যে এখন পর্যন্ত চিহ্ন আছে, ফিভার ব্লিস্টার 3 জায়গায় হয়েছে। এই যে ভাগটা হানিম্যান বুঝছিলেন, ফলাফলস্বরূপ তিনি অ্যাকিউট, হানিম্যান কি কইছিলেন যে ক্রনিক কন্ডিশনের মার্ক চলতে যাবো গা, কনস্টিটিউশনাল কন্ডিশন মার্ক চলতে যাবো, উনি যে কইতেছেন না বাবা তুমি সমগ্র রোগীর বিবেচনা করো। কিন্তু প্রাইমারি ম্যানিফেস্টেশনে, প্রাথমিক অবস্থায় তিনি ফিক্সড করলেন স্ক্যাবিসের জন্য সালফার, সাইকোসিসের জন্য গনোরিয়ার, কি তখন তো সাইকোসিস না, গনোরিয়ার জন্য তখন থুজা, সিভিলিসের জন্য বেসিক্যালি মার্ক নাইট্রিক অ্যাসিডও কইছেন। আমার কথাটা বুঝছেন কিনা? এই আসছিল মূল কারণ, যারা নিয়ে আসলে এই প্রশ্নের উত্তর দেওয়াটা অনেকের জন্য ডিফিকাল্ট হয়ে যায়, কারণ এই রিলেশনটা বুঝে সারতে পারে নাই।